This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দুপুরে সুপার প্রাইম টাইম ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে শুভজিতের সঙ্গে আমি মঞ্জিরা আপনাদের সঙ্গে রয়েছি এবং শুভজিৎ সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা সুপার প্রাইম টাইমের এই বুলেটিন সাজিয়েছি। এই মুহূর্তে এসআইআর সংক্রান্ত খবর শুরুতেই। যা ছিল অত্যাচারী বাম, তাই এখন বিজেপি। এসআইআর আবহে নন্দীগ্রামের শহীদদের স্মরণ করে বাম বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ করলেন অভিষেক। অত্যাচারের চেহারা বদলেছে, কেবল নিপীড়ন একই রয়ে গেছে। সেদিনের হারমাত, আজকের জল্লাদ। বামফ্রন্ট একসময় গোপন সায়েন্টিফিক রিগিং এর উপর নির্ভর করত, আর এখন সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর আশ্রয় নিচ্ছে। বাংলার মানুষ বামেদের এমন শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না। আর আজ আমরা দিল্লির জমিদারদের কাছে একই বার্তা পাঠাচ্ছি, বাংলা নিরলসভাবে এবং দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ করবে। দিল্লির জমিদারদের অহংকারকে ভোটের বাক্সে চূর্ণ করব, হুঙ্কার ছেড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিয়েছেন, যা ছিল অত্যাচারী বাম, তাই এখন বিজেপি। তিনি বলছেন যে এসআইআর আবহে নন্দীগ্রামের শহীদদের স্মরণ করে বাম বিজেপিকে এক সারিতে রেখেছেন তিনি। অত্যাচারের চেহারা শুধুমাত্র বদলেছে, তিনি বলছেন নিপীড়ন একই রকম রয়ে গেছে। সেদিনের হারমাত আজকের জল্লাদে পরিণত হয়েছে, অর্থাৎ বামফ্রন্ট এক সময় গোপন সায়েন্টিফিক রিগিং করত, আর এখন সাইলেন্ট ইনভিজিবল রিগিং এর আশ্রয় নিচ্ছে। বাংলায় মানুষ বামেদের এমন শিক্ষা দিয়েছে যা তারা কখনো ভুলবে না। এই মুহূর্তে সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে অত্যাচারী বাম যা ছিল এখন বিজেপি, অর্থাৎ একটা সময় যারা হারমাত ছিল এখন তারাই জল্লাদ। আগামী ২৬-এর যে নির্বাচন, সেই নির্বাচনে যেভাবে বামেদের উৎখাত করেছে মানুষ, ঠিক সেরকম ভাবেই বিজেপিকে যোগ্য জবাব দেবে। আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, নন্দীগ্রাম নিয়ে কোনো কথা বলার অধিকার অভিষেক ব্যানার্জি আছে কিনা আমার তো যথেষ্ট সন্দেহ আছে। নন্দীগ্রাম আন্দোলনের সময় অভিষেক ব্যানার্জির কি অবদান ছিল, আর নন্দীগ্রাম আন্দোলন যখন শুরু হয় তখন বিজেপির কি রোল ছিল, বিজেপির নেতাদের কি সাহায্য পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তখন নন্দীগ্রামে ঢুকতে পেরেছিলেন, এই ইতিহাস সম্ভবত আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেব জানেন না। ওনার এখনো অনেক কিছু জানা বাকি আছে, তাই এখন বড় বড় ডায়লগ মারছেন। জেলের ভেতরে থাকার কথা, সৌভাগ্যবশত জেলের বাইরে আছেন। যেদিন জেলের ভেতরে ঢুকবে সব ডায়লগ শেষ হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের সঙ্গে তিনি বললেন। দেখুন, আজকে এক সপ্তাহ হলো এসআইআর চলছে। গত সপ্তাহে মঙ্গলবার থেকে চালু হয়েছে, আর আমরা ছবি দেখতে পাচ্ছি বাড়ি ছেড়ে পালাচ্ছেন বাংলাদেশিরা। বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো দেখা যাচ্ছে, অভিযোগ উঠছে। বসিরহাটের বিরামনগরে একটি বাড়িতে ঝুলছে তালা। 2010-এ বসিরহাটে আসে বাংলাদেশি আজারউদ্দিন গাজী। ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে পাকাপাকিভাবে বাস করে বাংলাদেশি, কিন্তু এই মুহূর্তে তারা গ্রাম ছাড়া, বলছেন আশেপাশের বাড়ির বাসিন্দারা। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই পরিবার সম্পর্কে জানতে চাইবো। তারা তো এখানে এসেছেন, সব ঠিক আছে, তারা কিভাবে এসেছেন, তারা কতদিন ধরে বসবাস করছিলেন, তাদের কাছে কি কি ডকুমেন্টস ছিল, তারা এর আগে ভোট দিয়েছিল কিনা, কি বলছেন আশেপাশের বাড়ির লোক? দেখো, ভোটার কার্ডে নাম উঠেছে মানে একাধিকবার ভোট দিয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। এই আজারউদ্দিন গাজী বাংলাদেশ থেকে এসেছেন, বেশ কয়েক বছর হয়ে গেল, এবং তারপর এখানকার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব কিছু তারা করেছেন এবং করে ভোটার লিস্টের নাম তুলে এখানে পাকাপাকিভাবে ভারতীয় হিসেবে থাকছিলেন। কিন্তু এখন এসআইআর যে সমস্যা তৈরি হয়েছে, যার যেখানে 2002-এর নাম অথবা লিঙ্ক অথবা রিলেটিভ এই কোনোটাই দিতে পারবে না, এমনটা বুঝে গেছেন বেশ কিছু দিনে। এসআইআরের যে প্রভাব পড়ছে, সেই এসআইআরের আতঙ্ক থেকেই তুমি বলতে পারো এক কথায় যে তারা এখান থেকে বাড়িতে তালা লাগিয়ে চলে গেছে। স্থানীয় মানুষজন, প্রশাসনের লোকজন তারা বোঝার চেষ্টা করছিলেন এবং পরবর্তীতে স্থানীয় মানুষজনের সঙ্গে দু একজনকে তারা বলেওছেন যে তারা বাংলাদেশে চলে যাবেন। অর্থাৎ এসআইআর এই যে ঘটনা ঘটছে, এসআইআরের যে এই তদারকি চলছে, তার মধ্যে তারা ভালো রকমভাবে জানেন যে কোনোভাবেই 2002-এর লিঙ্ক দিতে পারবেন না। স্বাভাবিকভাবে তাদের অন্য কোথাও নিয়ে যেতে পারে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে পারে। তুমি জানো এর আগে গোজাডাঙ্গা ছিল। একদমই তাই, নজর রাখো। গোটা পরিবার চলে গেছে? হ্যাঁ, গোটা পরিবার ছিল। হঠাৎ চলে গেল কেন তা আমি জানি, সেটা সঠিক বাবা বলতে পারবো না। বাংলাদেশ থেকে এসেছিল? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছিল। এখানে এসে কি করতো?
এখানে এই যে এই সাইকেলে এই মোটরসাইকেলে খেলা দেখাতো, আর এই লাস্টে চার দোকান করেছিল। কে কে থাকতো? ওনার 2 ছেলে মেয়ে, বৌমা, উনি ওনার স্ত্রী। এখন তো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কত সালে? 2000 কত সালে? 10 সালে? 10 সালে। 3 সালে উনি ভারতে বেড়াতে আসে পাসপোর্টে এসে। উনি একটা মোটরসাইকেল খেলোয়াড়, বাংলাদেশে আজহারুল নামে পরিচিতি, সাতক্ষীরায় হানিফ হোটেলের ভাই, সারা বাংলাদেশ চেনে, আজহারুল বলে পরিচিতি। ভারতে এসে পাসপোর্টে এসে আপাতত আমার মোটরসাইকেল নিয়ে বসিরহাট টাউনে এমনি ওই আনন্দ দেওয়ার জন্য খেলা করতে করতে বিভিন্ন খেলা করতে এমএলএদের সঙ্গে পরিচয়। সর্বপ্রথম ওনার এমএলএ সার্টিফিকেট দেয় গপ্পর সাহেব, তারপরে নারায়ণ মুখার্জি। এই করতে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় পাসপোর্টের মাধ্যমে বেড়াতে গিয়ে এমএলএ সার্টিফিকেট নেয়। সে এমএলএ সার্টিফিকেট নেওয়ার সময় আপাতত টেম্পোরারি একটা ঠিকানা দিত, সেটাই হচ্ছে বিরামনগর। এসআইআর হবার পরে বন্ধ পরিচালনার পরে পরবর্তী বাড়িঘর তালা মেরে চলে গেছে। অন্য দেশ থেকে যখন আসে তখন পাসপোর্টে আসে, দেশে এসে দেশের থেকে আবার পাসপোর্ট করে যখন অন্য দেশে চলে যায়, তাহলে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়তো ভারতের সবথেকে বড় উগ্রপন্থী এইসব ব্যক্তি হতে পারে। শুনছি যে 2002 সালের লিস্টে নাকি ওনার নাম নেই, সেই আতঙ্কে উনি শুনছি নাকি চলে গেছেন। কোথায় গেছেন তা বলতে পারবো না। গোটা পরিবার এবং তালা দেওয়া আছে দেখছি। হ্যাঁ, মাঝে আমি একটু খোঁজও করলাম যে কোথায় গেছে টাছে, পরে শুনলাম না এখান থেকে সব চলে গেছে, এসআইআর হচ্ছে, তাতে আমাদের 2002 সালের লিস্টের নাম নেই। তার মানে কি দাঁড়ালো? এসআইআর শুরু হতেই পিটটান বাংলাদেশিদের। এদিকে আবার এসআইআর আবহে বিষ্ণুপুর বিধানসভা এলাকায় ভুয়ো ভোটার লিস্টে নাম থাকলেও খোঁজ নেই ভোটারের। আন্দারমানিক গ্রাম পঞ্চায়েতের 236 নম্বর বুথের ভোটার লিস্টে নাম সাজিদা বিবির, কিন্তু এই নামে এলাকায় কোনো ভোটার থাকে না বলে জানাচ্ছেন স্থানীয়রা। ঠিক এই মুহূর্তের ঘটনাটা কি, সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সৌভিক। দেখো, এটা হচ্ছে বিষ্ণুপুর বিধানসভার আন্দারমানি গ্রাম পঞ্চায়েত 236 নম্বর বুথ, এবং তোমাকে আমি লিস্টটা দেখাই। আমরা কিছুক্ষণ আগে সেখানকার যে সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরেছিলাম। এখানে যে কটা তুমি লিস্ট দেখতে পাচ্ছ, এই লিস্ট কিন্তু সবাই ওখানে থাকে, কিন্তু যেটা মার্ক করা রয়েছে সবুজ কালি দিয়ে, যার নাম হচ্ছে সাজিদা বিবি, বাবার নাম তুমি দেখতে পাচ্ছ লেখা রয়েছে হাসান আলী মোল্লা, বাড়ির নম্বর N0077, বয়স 27 এবং মহিলা ভোটার। এই যে ভোটার, এই ভোটারকে কিন্তু আমরা গিয়ে পেলাম না। এবং সাধারণ মানুষ, আন্দারমানি গ্রাম পঞ্চায়েতের যেসব লোকজন রয়েছে এই 236 নম্বর পার্টের, তাদের বক্তব্য কিন্তু এই নামে কোনো মহিলা এখানে থাকেন না। এমনকি এই নামে আগেও কোনো মহিলা ছিল না। ইতিমধ্যেই কিন্তু বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে ভুতুরে ভোটার যেটা খোঁজা হচ্ছে, তারা যে বারবার ভুতুরে ভোটারের। আপাতত তোমাকে ধন্যবাদ। মুসলিম নেই, সব হিন্দু পাড়া, সব হিন্দু পাড়া। কে কি বলে, কখনো এখানে মুসলিম সাজিদা বিবি বলে নাম? এখানে কোনো হিন্দু মুসলমান আছে? হিন্দু ছাড়া এখানে সব হিন্দু। কতগুলো পাড়া রয়েছে এখানে? এখানে 5-6টা পাড়া। কি কি, যেমন কি কি? তাঁতি পাড়া, গুলি পাড়া, ও দক্ষিণ পাড়া। সাজিদা বিবির নাম রয়েছে? আমরা জানি না দাদা, বাপ ঠাকুর আমাদের থেকে আমি শুনিনি। এখানে কোনো হচ্ছে আমাদের বয়স 65 বয়স, আর মধ্যে এখানে মুসলিম বলে কোনো দেখিনি। দেখেছেন না? ভোটার লিস্টে নাম রয়েছে, কি করে থাকবে জানি না, কিভাবে আছে না আছে। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। হাইকোর্টে সিএএ আবেদনকারীদের স্বস্তি মিলল একটি এনজিওর করা মামলায়। 10 দিনের মধ্যে আবেদনকারীদের যাবতীয় আবেদন বিবেচনার আশ্বাস জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এই খবরটাও আমরা ব্রেক করেছিলাম সেদিনকে। আর সেদিনকে প্রশ্ন উঠেছিল, যারা এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ করছেন 2002-এ, তার বা তার কোনো নিকট আত্মীয় ব্লাড রিলেশন রয়েছে, নাম রয়েছে, তিনি তো সহজেই ভোটার হয়ে যেতে পারবেন, কিন্তু যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তারা কি ভোটার? এই প্রশ্ন সেদিনকেই উঠেছিল। আজকে আদালতে সওয়াল জবাব পর্ব কি ছিল? অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। অনির্বাণ, পলিটিক্যাল বিষয়গুলোতে তো আসবো, তবে তার আগে একটু চট করে জেনে নেবো আজকে আদালতে সওয়াল জবাব পর্বগুলো কি ছিল, কোন পক্ষ কি জানিয়েছে, বিশেষ করে কেন্দ্রের তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, আগের দিনই শুভ বলে দেওয়া হয়েছিল আদালতের পক্ষ থেকে যে রাজ্য এবং কেন্দ্র উভয় পক্ষকেই এই মামলাতে তাদের বক্তব্য নিয়ে উপস্থিত হতে হবে।
এবং দুপক্ষই জানিয়ে গিয়েছিল আগের দিন মামলার শুনানির সময়, যেদিনকে মামলা প্রথম ওঠে, যে তারা তাদের বক্তব্য জানিয়ে উপস্থিত হবে। আজকে কেন্দ্রের তরফ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি নিজে উপস্থিত ছিলেন, রাজ্যের পক্ষ থেকেও আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাজ্যের পক্ষ থেকে বলা হয় এখানে এই মামলা তাদের করণীয় কিছু নেই, কিন্তু তখনই কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি বলেন যে অবশ্যই করণীয় আছে, কারণ এমন আবেদন জমা পড়লে 90 দিনের মধ্যে কেন্দ্র সরকারকে, অর্থাৎ এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রককে জানানোটা রাজ্যের কর্তব্য। কিন্তু কেন্দ্র সরকার এমন মামলাগুলো সম্পর্কে, এমন আবেদনগুলো সম্পর্কে কিছুই জানতে পারেনি। যারা এখন হাইকোর্টে শরণাপন্ন হয়েছেন নাগরিকত্বের বিষয় বিবেচনার জন্য এবং ভোটার কার্ড SIR এর সময় যাতে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় অথবা নাম উঠে যায়, মানে তাদের নতুন করে নাম উঠে, এই আবেদন জানিয়ে এই আবেদনগুলো যে জমা পড়েছে ইতিমধ্যে CA-তে, এটা নিয়ে কেন্দ্র সরকারকে রাজ্য কিছু জানায়নি। প্রাথমিকভাবে কেন্দ্র এবং রাজ্য এই চাপানুতর চলার পর আদালত জানতে চায় এদেরকে নিয়ে কি করা হবে, কেন্দ্রের ভবিষ্যৎ চিন্তাভাবনা কি। তখনই কিন্তু কেন্দ্রের তরফ থেকে তুমি যেটা বলছিলে, দর্শকদের যেটা জানাচ্ছিলে, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘোষণা, সেই খবরটি জানানো হয় যে 10 দিনের মধ্যে সারা দেশে এমন 50,000 আবেদন বকেয়া রয়েছে। অর্থাৎ এই প্রথম কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এই নম্বরটা, এই সংখ্যাটাও জানা গেল যে CAA-তে এই মুহূর্তে আবেদনকারীর সংখ্যা কত, যাদের ভবিষ্যৎ এখনো নির্ধারিত হয়নি বা যাদের আবেদনের এখনো নিষ্পত্তি হয়নি, এমন সংখ্যা সারা দেশে 50,000। কিন্তু তার মধ্যে শুধুমাত্র যেহেতু এ রাজ্যে SIR চলছে এবং SIR এর পরিপ্রেক্ষিতেই দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আদালতের আর্জি জানানো হয়েছে, তাই এ রাজ্যের আবেদনকারীদের আবেদনের নিষ্পত্তি আগামী 10 দিনের মধ্যে করা হবে। তবে সেক্ষেত্রে এই মামলাতে যারা অংশগ্রহণ করেছেন, যারা আর্জি জানিয়েছেন, তাদের আবেদনের কথাটার কথা কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে। তবে নিশ্চিতভাবে এই সংক্রান্ত কোনো নির্দেশ বা রায় ঘোষণা হলে বা কোনো ব্যবস্থা গ্রহণ হলে সেটা ভবিষ্যতে বাকিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, সাধারণ নিয়ম। পলিটিক্যাল পার্টের আগের দিন তুমি যেটা বারবার হাইলাইটস করেছিলে, দেখো তৃণমূলের তরফ থেকে একটা ক্যাম্প করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে আমরা এনুমারেশন ফর্ম ফিল আপে সাহায্য করছি। বিজেপির তরফ থেকে ক্যাম্প করা হচ্ছে, সেখানে বলা হচ্ছে আমরা CA এর আবেদনে সাহায্য করছি। কিন্তু মামলাটা যে এই জায়গায় চলে আসবে, তখন এই এনজিওর যিনি আইনজীবী আছেন তিনি সামনে আনেন, তিনি প্রথম প্রশ্নটা রাখেন যারা ওখানে কি আবেদন করছেন, জানি না তারা হয়তো আগামী দিনে নাগরিকত্ব পেতেও পারেন, নাও পেতে পারেন, পেলে আইন মোতাবেক পাবেন, কিন্তু ইন বিটুইন তাদের কি হবে, এক্স্যাক্টলি। এখানে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্নও তুলেছেন মামলাকারী আত্মদ্বীপের পক্ষ থেকে মামলাকারী চেয়ারম্যান প্রসূন মৈত্র, যিনি আইনজীবী। প্রসূন মৈত্র নিজেও একজন অ্যাডভোকেট, কিন্তু তিনি যেহেতু মামলা করেছেন ফলে তার আইনজীবী এখানে উপস্থিত ছিলেন মৈনাক বসু। তিনি প্রশ্ন তোলেন, তাহলে কি SIR এর যে এনুমারেশন ফর্ম, সেই এনুমারেশন ফর্মে নতুন একটা কলাম বা নতুন কোনো জায়গা অ্যাড করা হবে, যেখানে CAA-তে যারা আবেদন করছেন সেই আবেদনকারীরা তাদের এই আবেদনের সংখ্যা বা রসিদের কথা উল্লেখ করবেন? এই প্রশ্নটা কিন্তু তিনি তুলেছেন। আবার দুপুর 2টোর সময় শুনানি শুরু হবে, আমাদের আদালতে পরবর্তী শুনানির সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্ষেত্রে তুমি যদি একটু সহজ করে বলো, সেটা হচ্ছে যদি এই কালামের কথা যেটা তোমরা আলোচনা করছো সেটা যদি করতেও হয়, তাহলে তো সময় সাপেক্ষ ব্যাপার। SIR ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সেটা শেষ করারও একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, তাহলে নাম কি তুলে দেওয়া হবে এদের, কি মনে হয়? মঞ্জিরা, আমার ধারণা সরাসরিভাবে নাম তুলে দেওয়ার নির্দেশ আদালত দেবেন না, তার কারণ এটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বা আওতাভুক্ত। এক্ষেত্রে দুটো অপশন আছে। এক, যারা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন বা আবেদন তাদের গ্রাহ্য হয়নি বা বাদ গিয়েছে, অথবা তাদের আবেদন যোগ্য বলে মনে করেননি BLO, তাদের ক্ষেত্রে নির্দেশ যেতে পারে যে তারা আবেদনপত্র পূরণ করবেন, SIR এর যে এনুমারেশন ফর্ম আছে সেটাই পূরণ করবেন, তার সঙ্গে অতিরিক্ত কোনো অ্যানেক্সার জোড়া হতে পারে, অথবা নতুন করে ফর্ম ছাপানো হতে পারে শুধুমাত্র এই সংখ্যক আবেদনকারীর জন্য যারা CAA-তে এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে গিয়েছেন। অর্থাৎ আমরা CAA-তে আবেদন করেছি নাগরিকত্বের জন্য, আবেদনের নিষ্পত্তি হয়নি, আমাদের আবেদনের নিষ্পত্তি হোক, ভোটার তালিকায় নাম তোলা হোক, এমন লোকেদের জন্য ফর্ম ছাপাতে কিন্তু কোটি কোটি ফর্ম ছাপাতে হবে না। আমরা জানি দেশ জুড়েই সংখ্যাটা 50,000, শুধুমাত্র রাজ্যের আবেদনকারীদের সংখ্যা বিবেচনা করলে সেটা নিশ্চিতভাবে আরও কিছু কমে আসবে। ফলে সেই সংখ্যক ফর্ম ছাপিয়ে নতুন করে তাদের যদি সকলকে অন্তর্ভুক্ত করতে হয়, তাতেও খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু প্রশ্ন এখানে আর একটা, মঞ্জিরা তুমি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছো, যারা এই মামলায় পার্টি হননি, যারা একটু দূর থেকে সংকোচে ভয়ের সঙ্গে, একটু আগে যে খবরগুলো তোমরা বলছিলে অনেকে পালিয়ে গিয়েছেন, সরে গিয়েছেন, যারা অপেক্ষা করছেন আমাদের নাম কি বাদ চলে যাবে, বাংলাদেশ থেকে এসেছিলাম, তেমন বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এদের কথা, অর্থাৎ যারা CAA অনুযায়ী আবেদন করলে নাগরিকত্ব পেতে পারেন ধর্মীয় নিপীড়নের কারণে চলে এসে থাকলে, তারা কি অপেক্ষা করছেন ফেন্সের ধারে, উপরে বসে আছেন বেড়ার উপরে, এই মামলার ভবিষ্যৎ দেখে তারাও আবেদন করতে শুরু করবেন? তাহলে কিন্তু আবেদনের সংখ্যা লক্ষ বা লক্ষও ছাড়াতে পারে। তখন SIR এর এনুমারেশন ফর্মে কি হবে? তাহলে কি আলাদা আনেক্সারের ভূমিকা থাকবে? নির্বাচন কমিশনের বক্তব্য এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা কি অবস্থান জানান আমার মনে হয় সেটাও আদালত জানতে চাইবে ভবিষ্যতে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু পার্টির প্রসঙ্গ উঠলো, যেহেতু মামলা মোকদ্দমার বিষয় এসছে, দেখো এর আগে রাজ্যের শাসক দলের থেকে বারবার অভিযোগ করা হয়েছিল যে SIR হচ্ছে NRC প্রথম ধাপ, পরবর্তী সময় NRC হবে। অনেকে যারা আইনজীবী বা রাজনৈতিক মহলে আছেন তারা বলেছিলেন যে এখানে কোথাও গিয়ে কি তাহলে নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রককে এক সারিতে বসানো হচ্ছে, একসঙ্গে কাজ করছে তারা, এই অভিযোগটাই শাসক দল
ফাটল বোধহয় তোলার চেষ্টা করছে। এই মামলার মাধ্যমে কোথাও গিয়ে কি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক এক জায়গায় চলে এলো? আসতে বাধ্য হলে বলা যেতে পারে অন্তত শুভজিৎ। তার কারণ কেউ কাজ করছিল কিনা, কাজ করার ইচ্ছে ছিল কিনা, এগুলোর থেকেও এখন অনেক বড় কথা আদালতের প্রত্যেকের কাছে জানতে চাইবে এই মামলা যারা করেছেন অন্তত সেই মামলাকারীদের নাগরিকত্বের ভবিষ্যৎ এবং ভোটদাতা হিসেবে তাদের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কিনা এদেশে, এই রাষ্ট্রে, অন্তত সামনের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ভোটার হিসেবে। ধন্যবাদ। আর এরই মধ্যে ধৃত 6 বাংলাদেশি নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি রাজ্যের সিইওকে চিঠি ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের। মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে যে ইমিগ্রেশনের সময় ধৃতদের পাসপোর্ট বাংলাদেশের হলে এবং ভোটার কার্ড থেকে অন্যান্য নথি এই রাজ্যে না হলে তাদের নাম দ্রুত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হোক। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শুভেন্দু অধিকারী। এই যে আপনাকে বুঝতে পারলেন না, প্রথম হচ্ছে ভারত সরকারের এসডিআরএফ এর অ্যালোকেশন, এই 5 বছরে ভারত সরকারের অ্যালোকেশন লাস্ট 25-26-এ ভারত সরকার দিয়েছে 983 কোটি টাকা। টোটাল ভারত সরকার দিয়েছে 4470 কোটি টাকা। এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতে। এই টাকা অন্য দপ্তরকে ট্রান্সফার করা যায় না, উনি পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। ওনার ব্লু আইড বয় রয়েছে ওখানে, পি উলগানাথন, ভাইপোম্যান। প্রভাত মিশ্র এসিএস ফিনান্স, এটা করতে পারেন না আপনি। মনোজ পন্থ ফাইলে সই করেছেন, আপনারা করতে পারেন না। এবং এই যে 1347 কোটি টাকা, এই টাকা বন্যা এলাকায় পীড়িত আর্ত সর্বশান্ত মানুষকে তার পুনর্স্থাপিত করা, পুনর্নির্মাণ করা, দার্জিলিংয়ের পাহাড় থেকে তরাই ডুয়ার্স পর্যন্ত ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষকে, বা নিম্ন দামোদর এলাকায় ঘাটাল, খানাকুল সহ যারা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দেওয়ার কথা। আপনি কিভাবে ফেরেববাজিটা করছেন? পয়েন্ট 1, ভারত সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট খাতের টাকা 1347 কোটি টাকা আপনি ট্রান্সফার করলেন পিএনআরডিতে, অবৈধ। ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না করে আপনি পিএনআরডির মাধ্যমে আপনার ছবি লাগানো বাংলার বাড়ি কর্মসূচিতে ভোটের আগে এই টাকা আপনি বিতরণ করতে চাইছেন, করলেন। আপনি প্রত্যেককে বাড়ি দেন, 40 লক্ষ বাড়ি তো নরেন্দ্র মোদীজি দিয়েছেন 30,000 কোটি টাকার, আপনি খেয়ে ফেলেছেন। প্রত্যেককে বাড়ি দেন, 3 লক্ষ টাকা করে বাড়ি দেন, 1,20,000 টাকা কিছু হয় না। আপনার ভাইরা যারা চোরেরা আছে, বালিগুলোতে যা করেছে তাতে কোনো বাড়ি এই টাকায় হয় না। আপনিও জানেন, আমরাও ভালো করে জানি। এবং বাড়ি পেতে গেলে ন্যূনতম 10,000 থেকে 20,000 টাকা আপনার পঞ্চুবাবুদের দিতে হয়, এটা সবাই জানে। প্রশ্ন 3, শেষ প্রশ্ন। টাকা ভারত সরকারের, আমরা কখনো বলি না বিজেপির টাকা, কখনো প্রধানমন্ত্রীর টাকা বলি না নরেন্দ্র মোদীজির টাকা, আপনারা বলেন। পূর্ব মেদিনীপুরের ময়নায় 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা আটকে রেখেছেন 6 মাস ধরে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। বলছি, আপনার 1347 কোটি টাকা ভারত সরকারের ডাইভারশন করে, ফ্রড করে নিজের নামে চালাবেন। এবং আমাদের এমপি দার্জিলিং, তিনি অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে
দার্জিলিংয়ের যে অবস্থা সেটা তুলে ধরে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে অভিযোগপত্র আজকে পাঠিয়েছেন। অর্থাৎ আমাদের দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আমাদের প্রথম দাবি হচ্ছে ক্যাগ অডিট করানো হোক। আর যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের এই টাকা দিতেই হয়, যে এলাকাতে আজকে আপনি চেক বিতরণ করছেন ওখান থেকে ভার্চুয়ালি উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামকে বিপর্যস্ত হিসেবে ঘোষণা করা হোক। কারণ আমাদের যে গাইডলাইন রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেই গাইডলাইনের কমপ্লিটলি ভায়োলেশন হচ্ছে আপনি আপনার এই কাজের জন্য। আমরা চাই 1,20,000 নয় 3 লক্ষ টাকা করে লোককে টাকা বাড়ি দিন। 30,000 কোটি টাকা নরেন্দ্র মোদীজি দিয়েছেন 14 থেকে 23 পর্যন্ত। ভারত সরকারের টাকা এবং ক্যালামিটি অ্যাসেসমেন্ট রিপোর্ট, CA2 রিপোর্ট, তাতে এই বাড়িগুলি ভাঙার উল্লেখ আছে কিনা আমরা সেটাও আপনার কাছ থেকে জানতে চাই। তাই আমাদের মূল কথা হচ্ছে অর্থনৈতিক যে দুর্নীতির রাস্তায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার হাঁটছে এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, অর্থ সচিব প্রভাত মিশ্র, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং PNRD's সচিবরা মুখ্যমন্ত্রীর এই অনৈতিক কাজে যারা সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই আমরা দাবি করছি। এগুলো আমরা পোস্ট করে দিচ্ছি মিডিয়া গ্রুপে, পেয়ে যাবেন। আমি ওই দিন বলেছি, পরশুদিন ময়নার রাসে গিয়ে যে 2টো গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভান্ডারের টাকা 6 মাস ধরে দিচ্ছে না। আগামীকাল স্থানীয় বিধায়ক বিজেপি অশোক দিন্দার নেতৃত্বে ময়নাতে বিডিও অফিসে শান্তিপূর্ণ ডেপুটেশন বিক্ষোভ হবে এবং তারপরেও না হলে যেটা করণীয় আমরা করব। কারণ আমরা সবসময় মনে করি যে সরকারি অর্থ কোনো ব্যক্তি বা কোনো দলের অর্থ নয়। আমরা কখনো বলি না যে পশ্চিমবাংলার 7 কোটি মানুষকে মাথা পিছু 5 কেজি করে চাল বা গম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষাতে তাদের যে 82 কোটি লোক দেশে পান, ভারত সরকার দিচ্ছে 7 কোটি মানুষকে পশ্চিমবঙ্গে। আমরা কখনো বলি না বিজেপি তো আপনাদের চাল আর গম দিচ্ছে। ভারতবর্ষে PM কিষাণ সম্মান নিধিতে প্রায় 13 কোটি কৃষক উপকৃত হচ্ছেন, বছরে 6,000 টাকা, 2,000 3বারে পায় তারা। পশ্চিমবঙ্গে 50 লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার, পুরোটাই কেন্দ্র সরকার তাদের দিয়ে আসছে 2021 সাল থেকে। 73 লক্ষ প্রান্তিক কৃষকের পাওয়ার কথা, ধর্ম দেখে এবং বিজেপি যারা করে তাদের নাম পাঠাননি ওনারা। প্রায় 23 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। তার মধ্যে যে 50 লক্ষ পাচ্ছেন তাদের মধ্যে 18 লক্ষ মুসলিম পরিবার আছে। আমরা কখনো বলি না যে এটা বিজেপি দিচ্ছে বা নরেন্দ্র মোদীজি দিচ্ছে। আমরা বলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে, ভারত সরকারের অর্থ প্রদান করা হচ্ছে। কিন্তু তৃণমূল প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক রং লাগায় এবং ব্যক্তি মমতা ব্যানার্জির কথা বলে। সেই কারণে ময়না গজিনাতে এবং বাচ্চাতে এটা করেছে। আমরা আইনি পথে হেঁটে আমলাদের বাধ্য করব, পলিসি তৈরি করে ক্যাবিনেট, আইন তৈরি করে বিধানসভা, কার্যকর করতে হয় আমলাদের। ময়নার বিডিও, পূর্ব মেদিনীপুরের DM এবং রাজ্যের যারা দায়িত্বে আছেন আমলারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে যদি না তারা সমাধান করেন 2-3 দিনের মধ্যে।
1347 কোটি টাকার যে আর্থিক কেলেঙ্কারির কথা বললেন সেটা নিয়ে কি আপনারা কোর্টে যাবেন, কোর্টে দ্বারস্থ হবেন? কোর্টে দ্বারস্থ হবেন এই 1347? দেখুন, যে অ্যামাউন্টটি ডাইভারশন হয়েছে, যে অ্যামাউন্টটি ডাইভারশন হয়েছে তার কাগজ আছে। প্রথম ফেজে মোট 1347 কোটি টাকাই ডাইভারশন এরা ফেজ ওয়াইজ করবে। ফার্স্ট ফেজে 134 কোটি টাকা ইতিমধ্যে ট্রান্সফার করেছে। টোটাল 1347 কোটি টাকা এই বাংলার বাড়ি খেতে ডাইভারশন। আজকে যেটা উনি করছেন সেটা 134 কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে পিএনআরডিতে ট্রান্সফার করেছেন। আমরা নির্মলা সীতারামনজিকে অভিযোগ করব, অমিত শাহজিকে অভিযোগ করব এবং ক্যাগ রিপোর্টের জন্য বলবো, রাজ্যপালকে লিখব, প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করব। ট্যাক্স পেয়ারদের মানি এইভাবে ফেরেববাজি বা 420-র মতো আচরণ এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন, ইটস এ করাপশন, ওয়ান টাইপ অফ করাপশন। এবং তিনি হাততালি নেওয়ার জন্য আগামী 6 মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন। অর্থনৈতিকভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেট। 8 লক্ষ কোটি টাকা আমাদের ঋণ, কয়েকদিন আগেই আবার 29,000 কোটি টাকা ঋণ নিয়েছেন। এফআরবিএম ক্রস করে গেছে রাজ্য সরকার। বাজার থেকে টাকা তোলার জায়গা নেই, স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ড বিক্রি হয় না। অতএব ডিএনএ আপনি যে তালিকা বেরিয়েছে দেখবেন আপনার ভারতবর্ষের সব রাজ্যে কর্মচারীদের অবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভেরি লো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সে তথ্য আমাদের কাছে আছে। পেনশনার্স, কর্মচারী সব ক্ষেত্রেই ডিজাস্টার হয়ে গেছে। এবং রাজ্য সরকারের চালু হওয়া অনেকগুলি কর্মসূচি, যেমন বিবাহ দানের জন্য 25,000 রূপশ্রী, বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দেশ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার ছক বানচাল। গোটা দেশ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার ছক বানচাল। আহমেদাবাদে গুজরাট এটিএস এর জালে 3 জন আইসিস জঙ্গি। রাসায়নিক হামলার কি পরিকল্পনা করেছিল ধৃত জঙ্গিরা? ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে দেশ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় নাশকতার ছক বানচাল হয়েছে। আহমেদাবাদে গুজরাট এটিএস এর জালে 3 জন আইসিস জঙ্গি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। সায়ন্তর কাছ থেকে ডিটেলটা নিয়ে নেব। সায়ন্ত, একদমই দেখো, এই গুজরাটে যে 3 জন আইএস জঙ্গি সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা মূলত কোনো রাসায়নিক হামলার ছক কষেছিল কিনা সেটাই কিন্তু এখন মূলত দেখার। এবং এই গোটা নেটওয়ার্ক কিন্তু তারা শুধুমাত্র গুজরাটে বসে সাজিয়েছে তা কিন্তু নয়। যেটা গোয়েন্দারা মনে করছেন যে এর সঙ্গে জম্মু কাশ্মীরের যে চিকিৎসক ধরা পড়েছে, একই সঙ্গে একাধিক জায়গায় নিজেদের নেটওয়ার্ক কিন্তু ইতিমধ্যে সাজিয়ে ফেলেছিল। এবং তাদেরকে যেটা মূলত দিল্লি থেকে যে বিপুল পরিমাণে, দিল্লি লাগোয়া যে ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে আরডিএক্স উদ্ধার হয়েছে, বা জম্মু কাশ্মীরে যে রাইফেল উদ্ধার হয়েছে চিকিৎসকের বাড়ি থেকে, গোটা প্ল্যান কিন্তু গত কয়েক মাস ধরে ছক কষা হয়েছিল বলেই ইতিমধ্যেই জেরায় জানতে পেরেছে গোয়েন্দারা। তবে তাদের মূলত পরিকল্পনা কী ছিল সেটা জানার জন্য ইতিমধ্যে জেরা চলছে। যেটা গোয়েন্দা সূত্রে খবর এবং এটিএস সূত্রে জানা গিয়েছে, এরা মূলত 4 থেকে 5টি ভাগে দেশের অভ্যন্তরে এসেছিল। এবং অভ্যন্তরে শুধু আসেইনি, তারা কিন্তু রীতিমতো নিজেদের মধ্যে মিটিং করতো, কীভাবে নিজেদের পরিকল্পনা কষেছে সেটাও কিন্তু গোয়েন্দারা এখন জেরা করে জানার চেষ্টা চলছে। তবে দেশ যে বড় সড়ো নাশকতার হামলা এড়ালো সেটা নিঃসন্দেহে বলা চলে। এবং যে কারণে গোটা মুম্বাই, গুজরাট, দিল্লি, জম্মু কাশ্মীরের বিভিন্ন অংশ জুড়ে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। যারা যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা হচ্ছে যে এই নেটওয়ার্কের সঙ্গে আর কারা কারা জড়িত। যদি তাদের নেটওয়ার্কে কেউ ঢুকে থাকে তাহলে কিভাবে ঢুকেছে। তবে শুভজিৎ, এটাও ঠিক, যদি আহমেদ মাইউদ্দিন সৈয়দ যিনি চিকিৎসক পেশায়, তিনি কোথাকার বাসিন্দা?
দেখো ইতিমধ্যে যেটা জানা গিয়েছে জম্মু কাশ্মীরে এই চিকিৎসক মূলত দীর্ঘদিন ধরেই নিজের চিকিৎসা ডাক্তারি পেশা করছিলেন, অর্থাৎ ক্লিনিক প্র্যাকটিস করছিলেন, এবং তার ওখান থেকে অর্থাৎ জম্মু কাশ্মীরের বিভিন্ন সেক্টরের সঙ্গে তার কিন্তু ওঠা বসা। এটাই মূলত কোথাও গোয়েন্দারা মনে করছেন নিজের আসল যে চরিত্র সেটা লুকিয়ে রেখে কিন্তু এই যাবতীয় নেটওয়ার্ক সাজিয়েছিল এই চিকিৎসক। যেহেতু চিকিৎসকের বাড়ি থেকে শান্ত সঙ্গে থাকো। শুভজিৎ যেমন একজন ডাক্তার, 3 জন আইএসএস জঙ্গির কথা বলছিল, আরও এক ডাক্তার আছে। রাজধানীর কাছে বড় সড় নাশকতার পর্দাফাঁস ফরিদাবাদে। সেখানে ধৃত ডাক্তারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, একটি AK-56 রাইফেল, ছবি দেখাচ্ছি আমরা, একটি ম্যাগাজিন, তাজা কার্তুজও উদ্ধার হয়েছে। জম্মু কাশ্মীর পুলিশ এবং ফরিদাবাদ পুলিশের যৌথ অভিযানে সেই মুজাম্মিলকে গ্রেফতার। পুলিশ সূত্রে খবর যে অ্যামোনিয়াম নাইট্রেট প্রায় 15 দিন আগে মুজাম্মিলের কাছে পৌঁছেছিল, কিন্তু কারণ কি ছিল, উদ্দেশ্য কি ছিল, এখনো পর্যন্ত আমরা কি জানতে পারছি? দীপ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে, এবং আমাদের সঙ্গে বিশেষজ্ঞ রয়েছেন, তার সঙ্গে যাবো। প্রথমে দীপের কাছে যাই। দীপ, দেখো এই প্রত্যেকটা ঘটনায় কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রত্যেকটা একটা সূত্রে গাঁথা। তার কারণ কেন্দ্রীয় গোয়েন্দারা তারা খবর পান যে পাকিস্তানের তরফ থেকে অপারেশন সিঁদুরের পরে এবার প্রত্যাঘাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং তার জন্য তারা পিওকেতে আবার যে লঞ্চ প্যাডগুলো রয়েছে সেগুলোকে সক্রিয় করেছে, এবং সেখান থেকে ধাপে ধাপে কাশ্মীরে প্রবল ঠান্ডা পড়ার আগেই একাধিক জঙ্গিকে সেখান দিয়ে প্যাসেজ করে দেওয়া হচ্ছে ঢোকার জন্য। এটা হলো প্রথম ঘটনা। তারপরে জম্মু কাশ্মীর পুলিশ এবং জম্মু কাশ্মীরের সেখানে স্পেশাল ফোর্স তারা সেখানে ব্যাপক এই মুহূর্তে তল্লাশি অভিযান শুরু করেছে। গত কয়েক দিন ধরে জম্মু কাশ্মীরে কার্যত চিরুনি তল্লাশি চলছে। তোমাকে জানিয়ে রাখবো সব মিলিয়ে এখনো পর্যন্ত 100 জনেরও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার দেখতে থাকো, গুজরাটে ATS এর হাতে গ্রেপ্তার হয়েছে 3 জন IS সন্দেহভাজন জঙ্গি। অন্যদিকে ফরিদাবাদে সেখানে হরিয়ানা পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে চিকিৎসকের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার। প্রত্যেকটা ঘটনায় ইন্টারলিঙ্কড বলে কেন্দ্রীয় এজেন্সি মনে করছে, তার কারণ কেন্দ্রীয় এজেন্সির কাছে খবর রয়েছে এই মুহূর্তে যে ভারতবর্ষে অপারেশন সিঁদুরের পর সব থেকে বড় আবার একটা হামলার চেষ্টা শুরু করে দিতে চায়। এবং কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, আমার এখানেই আপনার কাছে প্রশ্ন, যে পেহেলগাম হামলার পর আমরা দেখেছি অপারেশন সিঁদুর এবং সেনা জওয়ান অত্যন্ত তৎপর, এবং এই যে ফরিদাবাদ বা আহমেদাবাদ একের পর এক যদি ঘটনাগুলো ঘটে, আপনি এটাকে কিভাবে জুড়বেন? এই যে ইন্টারলিঙ্কের কথা বলছে দীপ, আপনি কিভাবে দেখছেন ঘটনাগুলোকে? দেখুন, নিশ্চিতভাবে একটা মডিউল কাজ করছে, যেটা দীপ বললো, একটা বড় মডিউল অলরেডি কাজ করছে। যেটা সবচেয়ে বেশি আমাদের দেখতে হবে, সজাগ করতে হচ্ছে, ডাক্তার বিভিন্ন জায়গায় যারা ধরা পড়েছে তারা প্রত্যেকে ডাক্তার। 2 জন ডাক্তার ফরিদাবাদ, 1 জন ডাক্তার যে হায়দ্রাবাদের ডাক্তার, তাকে গুজরাট ATS ধরেছে। এবং এটা পুরোই ঘটনাটা শুরু হয় 28 তারিখে অনন্তনাগে কিছু জৈশে মোহাম্মদের পরে কিছু পোস্টার লাগাচ্ছিল। এই পোস্টারে যখন ছানবিন শুরু করে কারা লাগিয়েছে, যেটা দীপ বললো, প্রায় 100 জনকে ফিরুনি তল্লাশি চলছে, বিশেষ করে অনন্তনাগ, কিস্তেওয়ার, গন্ডারওয়াল এরিয়ায়। তখন দেখা গেল যে এদের সূত্রটা চলে গেল হচ্ছে একবারে ফরিদাবাদ থেকে ধরা হলো। ফ্যামিলিতে কিজন ছিল ফরিদাবাদে, যখন আল ফাতা বলে একটা হসপিটাল, ওই আল ফাতা হসপিটালে 2 জন এই ডাক্তার, এবং তাদের লকার থেকে পাওয়া গেল একটা সেমি অটোমেটিক গ্যান। আবার গভর্নমেন্ট হসপিটাল অনন্তনাগের লকার থেকে যে আরো বড় কোন নাশকতার ছক, একদম নাশকতা। যেহেতু গুজরাট থেকে যাকে ধরেছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি রেসিন বলে একটা টক্সিন তার কাছে পাওয়া গেছে। রেসিন ক্যাস্টার সিড যেটা হয়, রেডি, যেটা বাংলা আমরা বলি রেডির তেল, সেই ক্যাস্টার সিডের যে টক্সিক, হাই ভ্যালু টক্সিক। এবং এই যে যারা জঙ্গিরা এরা ঘুরেছে কোথায় কোথায়, দিল্লি ঘুরেছে, আহমেদাবাদ ঘুরেছে, গুজরাটের বিভিন্ন জায়গায় ঘুরেছে, RSS হেডকোয়ার্টার ঘুরেছে লখনৌ, এবং আজাদপুরে যে দিল্লি মান্ডি, এখানে সবজি এবং ফল পুরো ভারতে এটা ওইখান থেকে সাপ্লাই হয়। এই টক্সিক রেসিন যে দ্রব্যটা, এটা যদি ছড়িয়ে দিত অথবা লাগিয়ে দিত, এটা কিন্তু একটা মারাত্মক ঘটনা হতে পারে। একদম, আমি আসবো আপনার কাছে, একটু থামাচ্ছি আমি। ফরিদাবাদে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি পুনিত, একটু তার পাঠানো প্রতিবেদন দেখে নিই। 2 तस्वीरें यहाँ पर काफी ज्यादा अहम हो जाती है। सबसे इंपॉर्टेंट राष्ट्रीय सुरक्षा को लेकर के ये पुलिसकर्मी जो कि खेतों में, छतों पर इस वक्त चढ़े हुए हैं, पूरे एरिया को कॉर्डन ऑफ कर दिया गया है, लोगों को अपने घरों में रहने के लिए कह दिया गया। ये जो सामने आपको घर नजर आ रहे हैं, इन्हीं में से एक घर है मुजम्मिल का, जहां पर इस वक्त सर्च ऑपरेशन चला। और दूसरी तस्वीरें दिखाना चाहेंगे आपको उन गांव वालों की
दूसरी तरफ यहाँ पर मौजूद है और यहाँ पर कौतूहल का विषय बना हुआ है कि आखिर जो पुलिसकर्मी हैं वो यहाँ पर क्या कर रहे हैं, किस लिए आए हुए हैं। लोगों से बातचीत करते हैं, पुलिस क्यों आई है कुछ पता भाई? हमें पता नहीं भाई साहब, बिल्कुल भी पता नहीं है हकीकत में। आज पहली बार आप आए हो, जब पता लगी हमने भीड़ की वजह से। हमें नहीं कुछ पता नहीं है। मुजम्मिल नाम का एक डॉक्टर रहता था? नहीं कोई नहीं रहता इसमें, तो लड़का भी दूसरा रहता है इसमें, तो जावेद नाम का, वो कोई नहीं रहता इसमें। तो जाहिर तौर पर जो यहाँ के लोग अगर आप देखेंगे उन लोगों को अभी जानकारी नहीं है, लेकिन पुलिस यहाँ पर पहुंची। दिल्ली क्या टारगेट पे था? क्योंकि दिल्ली से सटे हुए फरीदाबाद में अगर 360 किलोग्राम अमोनियम नाइट्रेट मिलता है, बड़ी संख्या में 84 हथियार मिलते हैं, गोलियां मिलती हैं, अगर AK-47 जैसी राइफल मिलती है, वॉकी टॉकी मिलता है, तो सवाल खड़े हो जाते हैं कि क्या दिल्ली को दहलाने की साजिश थी? क्या जो बाबा बागेश्वर की पदयात्रा चल रही है उसको दहलाने की साजिश थी, या फिर साजिश कोई और थी? क्योंकि लगातार 15 दिन से जम्मू कश्मीर पुलिस हरियाणा पुलिस के साथ मिलकर के ये ज्वाइंट और सीक्रेट ऑपरेशन चला रही थी। जब अदील को गिरफ्तार किया गया, अदील ने खुलासा किया मुजम्मिल के बारे में, और अभी भी इनका तीसरा सदस्य डॉक्टर फरार है। वो डॉक्टर जो कहीं पर किसी साजिश को अंजाम देने की कोशिश कर रहा होगा, तो क्या इस डॉक्टर तक जल्द से जल्द जो सुरक्षा एजेंसियां वो पहुंच पाती हैं? और आखिर जो यूनिवर्सिटी जहां पर मुजम्मिल पढ़ाता था वहां से हिरासत में लिए गए चौथे शख्स की कहानी क्या है? क्योंकि पुलिस उसके बारे में अभी कोई भी खुलासा नहीं कर रही है, लेकिन हमारे सूत्र कह रहे हैं कि एक शख्स को यूनिवर्सिटी से पुलिस ने डिटेन किया है और उससे लगातार पूछताछ की जा रही है। 360 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট কার বাড়ি থেকে উদ্ধার হচ্ছে? একজন ডাক্তারের বাড়ি থেকে। তার মানে একজন ডাক্তার জঙ্গি, এই প্রশ্নটা এই মুহূর্তে উঠে যাচ্ছে। পুলিশ কমিশনার, ফরিদাবাদের পুলিশ কমিশনার, তিনি কি বলছেন এই ডাক্তার সম্পর্কে শুনুন। एंटी टेरर मॉड्यूल पे काम करते हुए हमारी दोनों की जॉइंट टीम ने यहाँ पे जो है काम किया, जिसके अंदर एक एक्यूज को पहले यहाँ से पकड़ा गया था जिसका नाम है डॉक्टर मुजम्मिल, और इस पे आगे कार्रवाई करते हुए जो है कल जो है रेड्स की गई, और जिसमें रेड्स के दौरान यहाँ पे लगभग 360 kg के आसपास इन्फ्लेमेबल मटेरियल है जो कि संभावित अमोनियम नाइट्रेट है। मैं क्लियर करना चाहूँगा कि इट इज़ नॉट RDX, मैं इस बात को क्लियर करूँगा क्योंकि कई जगह ये चल रहा है, तो मैं क्लियर करना चाहूँगा इट्स नॉट RDX। तो ये इन्फ्लेमेबल मटेरियल है। इसके अलावा कई और ऐसा सामान जो टेरर एक्टिविटीज़ में जिनका संभावित इस्तेमाल किया जा सकता है, जैसे टाइमर्स, लगभग 20 टाइमर्स विद बैटरीज 4, और इसके अलावा कुछ अन्य सामान है जो है यहाँ बरामद किया गया है। साथ साथ ही जो है जो फायर आर्म्स में एक कैरन कॉप राइफल विद 3 मैगजीन्स एंड 83 लाइव राउंड्स, एक पिस्टल विद 8 लाइव राउंड्स, 2 empty कार्ट्रिजेज और 2 एडिशनल मैगजीन्स हैं जो इनसे जो है रिकवरी की गई है। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে উত্তরকন্যা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী। মঞ্জিরা, এই মুহূর্তে আমরা উত্তরকন্যার ছবি লাইভে দেখাচ্ছি দর্শকদেরকে। 3 দিনের সফরে উত্তরবঙ্গে গেছেন মুখ্যমন্ত্রী। আজকে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম 3টে নাগাদ তিনি প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। দুর্যোগে ক্ষয়ক্ষতির পুনর্বাসন এবং পুনর্গঠনের অবস্থা বুঝে নিতে আজকের এই প্রশাসনিক বৈঠক। এর আগে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে প্রশাসনিক আধিকারিক যারা আছেন, স্থানীয় জেলা প্রশাসনের আধিকারিক যারা আছেন তাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে এসেছিলেন সময়ের মধ্যে কাজ করতে হবে। আজকে বোধহয় সেগুলোই রিভিউ করবেন, যাচাই করবেন যে ঠিকঠাক কাজ হয়েছে কিনা। অন্যদিকে এখান থেকেই অর্থাৎ উত্তরের 6 জেলাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ডুয়ার্স যেতে পারেন মুখ্যমন্ত্রী, সেখানে চা বাগানে পরিষেবা সূচনা কর্মসূচি রয়েছে তার। বারংবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন উত্তরবঙ্গে, ছুটে যাচ্ছেন, প্রশাসনিক বৈঠক করছেন। এর আগেও দেখেছিলাম তিনি যে জায়গাগুলোয় দুর্যোগ হয়েছিল সেই জায়গাগুলোতে গেছিলেন। গোটা বিষয়টা বিজেপি দেখছে কিভাবে? ওইসব ভোট কেনার জন্য যাচ্ছেন,
শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়েছে। 26,000 শিক্ষকের চাকরি খেয়ে নিয়েছে। শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলে প্রায় 5.5 লাখ পদ খালি রয়েছে। শিক্ষাকে ডকে তুলে দিয়ে এখন ছাত্রছাত্রীদের বাস ফ্রি। ওই বাসে উঠবে কে? ওই বাসে তো তৃণমূলের লোকেরাই উঠবে, ওখান থেকেই আবার কাটমানি খাবে। ওই বাস আবার ভাড়া কাটাবে বিয়ে বাড়িতে। এ তো হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসছে, ক্রেজ বানাবে। আরে ক্রেশে কারা যায়? যাদের বাবা এবং মা দুজনে কাজ করে তারা বাচ্চাকে ক্রেজে রেখে যায়। এখানে তো বাবা মায়ের কোনো কাজই নেই। চা বাগানগুলো তো দীর্ঘদিন বন্ধ হয়ে আছে। চা সুন্দরীকে দেখতে যাচ্ছেন আমাদের বঙ্গসুন্দরী, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং সাউথ 24 পরগনা, 23টা জেলার মধ্যে 22টা জেলা আজকে এখানে প্রেজেন্ট আছেন। আপনারা জানেন রিসেন্ট যে ঝড় ঝঞ্ঝা বন্যা যে ক্ষয়ক্ষতি হয়ে গেল এবং জল ছাড়ার ফলে একদিকে অতিবৃষ্টি, অন্যদিকে সিকিম এবং ভুটানের জল ছাড়ার ফলে উত্তরবঙ্গের যেমন দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, মাটিগাড়া থেকে শুরু করে নকশালবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে। তেমনি দক্ষিণবঙ্গেও অনেকগুলো জায়গায়, এর মধ্যে মালদাও আছে, দক্ষিণবঙ্গেরও অনেক জায়গায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই হিসেবে আমরা কথা দিয়ে গেছিলাম চাকরি দেবো, 5 লাখ টাকা করে দেবো, সেটা আমরা দিয়ে দিয়েছি। আমাদের বাকি ছিল যেটা, সেটা হচ্ছে বিল্ডিং গ্র্যান্টসটা দেওয়ার কথা ছিল। রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ব্রিজের কাজ আপনারা জানেন দুধিয়া ব্রিজ অলরেডি হয়ে গেছে এবং পাশে একটা পাকা ব্রিজও হচ্ছে মিরিকে। তাছাড়াও বাদবাকি যে সমস্ত কাজ, সে কাজগুলো চলছে। কৃষি জমি সমস্ত সার্ভে হচ্ছে, সার্ভে হয়ে যাওয়ার পরে ওরা শস্য বিমাও পাবে, ইন্স্যুরেন্স পাবে। আজকে আমরা প্রাকৃতিক দুর্যোগে সামগ্রিকভাবে যে গুরুতর ক্ষতিগ্রস্ত বাড়িগুলো, সেগুলো পুনর্নির্মাণের জন্য সব জেলা মিলিয়ে 14,794টি পরিবারকে মোট 161 কোটি 33 লক্ষ টাকা প্রদান করছি। এটা ওরা ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে পেয়ে যাবে এবং এটাকে আমি উদ্বোধন করছি কারণ ডিএমরা সকলেই আছেন, সুতরাং ডিএমরা এটাকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বাংলার মানুষের জন্য প্রতিনিয়ত নিঃস্বার্থভাবে কাজ করে চলেছে। উত্তরবঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও দক্ষিণবঙ্গে অতিবৃষ্টিজনিত বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলির কথা ভেবে তাদের সকলের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপে সীমাবদ্ধ নয়, তারা আন্তরিকতা ও সমবেদনার সঙ্গে জনগণের প্রতি দায়বদ্ধ। এবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিল রাজ্য। সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত 11,555টি এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত 3,239টি পরিবারের গৃহ পুনর্নির্মাণের জন্য প্রায় 161.33 কোটি টাকা আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে। এটি শুধু টাকার অঙ্ক নয়, বাংলার জনগণের প্রতি রাজ্য সরকারের সামগ্রিক দায়বদ্ধতার অঙ্গীকার। 2 নম্বর হচ্ছে সময় মানে পাশে থাকার সময়। পশ্চিমবঙ্গ সরকার মানুষের পাশে, মানুষের সঙ্গে, মানুষের জন্য। এছাড়াও আপনারা জানেন যে বন্যা কবলিত 1,37,000 কৃষকদের মধ্যে ফসলের বীজ, সবজির বীজ ও অন্যান্য কৃষি উপকরণও বিতরণ করা হলো। এটার জন্য 10 কোটি টাকা খরচ হয়েছে। উদ্বোধন করে দিচ্ছি আমি। ডিএম এবং বিভিন্ন নেতা নেতৃবৃন্দ এবং জেলা পরিষদ তারা সবাই উপস্থিত আছে। এছাড়াও বন্যা ও ধস কবলিত এটা দেখিয়ে দিয়েছে কৃষি জমি পুনরায় চাষযোগ্য করার জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারের 807 জন চাষিকে আর্থিক সহায়তা করা হলো, যেটা 47 লক্ষ টাকা। এছাড়াও আপনারা জানেন যে কৃষকদের ইন্স্যুরেন্স, শস্য বিমা আমরা বিনা পয়সায় করি,
যেখানে কৃষকদের থেকে 1 পয়সা নেওয়া হয় না। এবং প্রতি বছর আমরা এছাড়াও কৃষকদের 10,000 টাকা করে দিই, মানে দুবারে দিই। এবং যার মাত্র 2-3 কাঠা জমি আছে সেও 4,000 টাকা পায়। এর আগেও তাছাড়াও আজকে চা বাগানের চা মালিকদের যে দান এক সেকেন্ড আলাদা আলাদা করে দিয়েছে না, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিংয়ে চা বাগান এলাকায় চা নির্মাণ ও শ্রমিকদের পরিবারের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে আমরা 14টি স্বাস্থ্যকেন্দ্রের শুভ উদ্বোধন আজকে করলাম। মোট 95টা হচ্ছে, 19টা আগে হয়ে গেছে। ক্রেস যেটা চা এবং নির্মাণ আমি যখন বলবো তখন हम लोग का दीदी ने क्रेस हाउस बनवाए हैं, हम लोग के लिए बहुत सुख सुविधा है। এছাড়াও আমরা চা এবং নির্মাণ শ্রমিক পরিবারের মা ও শিশুদের সুবিধার্থে 95টা মোট ক্রেস করে দিচ্ছি, যেখানে বাচ্চাদের রেখে মায়েরা কাজ করতে যেতে পারবে। সেখানে 19টা আগে হয়ে গেছিলো, আজকেও 15টা ক্রেসের আমরা শুভ উদ্বোধন করলাম। আজকেও 8টা জেলা জুড়ে উত্তরবঙ্গের 3,491টি পাট্টা বিতরণ করা হলো। মোট আপনারা জেনে রাখবেন, আমরা ক্ষমতায় আসার পর থেকে আমরা 2020 পর্যন্ত প্রায় 45 লক্ষ 21-22 পর্যন্ত 46 লক্ষের মতো বাংলার বাড়ি আমরা দিয়েছিলাম। এবছরেও আমরা, যদিও 4 বছর ধরে সব টাকা বন্ধ, গ্রামীণ কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও 100 দিনের কাজের এখনও চালু করা হয়নি। আমাদের কর্মশী প্রকল্প অল্টারনেটিভ চলছে এবং মানুষ কাজ পাচ্ছেন। গ্রামীণ রাস্তার কাজও বন্ধ 4 বছর ধরে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পয়সা আমাদের টাকা জিএসটি থেকে তুলে নিয়ে যাওয়া হয়, সব টাকা ট্যাক্স একটাই, আর দেবার বেলায় অন্য রাজ্যকে দিয়ে দিচ্ছে আমাদের টাকা নিয়ে গিয়ে। বাংলার আবাসন, বাংলার বাড়ি দেয় না। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা গ্রামীণ আবাসন নির্মাণে আমরা বাংলাদেশের মধ্যে 1 নম্বর ছিল। গ্রামীণ রাস্তাতেও 1 নম্বর ছিল, 100 দিনের কাজেও 1 নম্বর ছিল। হিংসার কোনো ওষুধ নেই। ভাবছে বাংলাকে ভাতে মারো, ওরা জানে না বাংলার বুদ্ধি, বাংলার সবচেয়ে বড় জিনিস, আর বাংলার মানুষ। বাংলার মাটি অনেক কথা বলে, যা অনেকে চোখে দেখতে পারে না। আমরা আগে 45,70,000 গ্রামীণ আবাসন তৈরি করেছিলাম এবং কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ার পরেও 12 লক্ষ যোগ্য পরিবারকে আমরা 14,400 কোটি টাকা দিয়েছি এবং আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে আরও 16 লক্ষ পরিবারকে আরও তাদের অর্ধেক টাকা দেওয়া হবে, বাদ বাকিটা মেতে দেওয়া হবে। তাহলে কত হলো? 28 লক্ষ। আগে 46, এবার 28 গুণ করুন। 46 আর 2 48, 58, 68। এরপর হচ্ছে আজকে ধরুন 14,000 সামথিং, 15,000 ধরে নিন, তো 68 আর 15 কত হলো? 68 আর 10 78 আর 5 81। এবার হচ্ছে সংখ্যালঘু মহিলাদের জন্য আলাদা করে 2,60,000 বাড়ি তৈরি করতে 2,500 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে 81, 83 হয়ে গেল। এবার চা সুন্দরী প্রকল্পে 25,000-এর বেশি চা শ্রমিক পরিবারকে পাকা বাড়ি দেওয়া হয়েছে এবং রানীগঞ্জের
29,000 পরিবারকে পুনর্বাসনের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। তাছাড়াও নিজন্য, সুজন্য, নিজশ্রী এসব প্রকল্পের মাধ্যমেও অনেক দেওয়া হয়েছে। তাছাড়াও আরবান ডিপার্টমেন্টের থেকেও প্রায় 6,000 বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। মোট যদি ধরেন তাহলে 1 কোটির বেশি সংখ্যাটা আমাদের এখানে কিন্তু গরিব লোকেদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এবার হচ্ছে কৃষি সহায়তা প্রদান। অনেক লোকের কৃষি জমি ধ্বংস হয়ে যায়, সবজি ধ্বংস হয়ে যায়, এটাই তার অর্থ যোগায়, তার ফ্যামিলি চালায়। তাই ক্রপ ইন্স্যুরেন্স আমরা বিনা পয়সায় করে দিয়েছি, শস্য বিমা। যে কোনো দুর্যোগ হলে, দুর্ভোগ হলে, বন্যা হলে, পোকা আক্রান্ত হলে, ফসল নষ্ট হয়ে গেলে তার ইন্স্যুরেন্সের টাকা আমরা দিই। আমি আগেরবারও এসে আপনাদের বলে গিয়েছিলাম যে চিন্তা করবেন না, আমরা দেব। সাম্প্রতিক বন্যায় ও জল জমার ঘটনায় রাজ্যে প্রায় 49,000 হেক্টর জমির ফসল অনেকটাই নষ্ট হয়ে গেছে। সংখ্যাটা কম নয়। এর মধ্যে 2,000 হেক্টর জমির সবজি নষ্ট হয়ে গেছে। অনেক কৃষকের চাষের জমিও ভূমিধস ও অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ ফসল নষ্ট হয়েছে এমন 1,16,000 কৃষককে সর্ষে, গম, মসুর, ভুট্টা, খেসারি, আলু ইত্যাদির বীজ কিট আকারে দেওয়া হলো, যার জন্য খরচ পড়ল 6,50,00,000 টাকা। সবজি নষ্ট হয়েছে এমন প্রায় 21,000 কৃষককে আজ বিভিন্ন মরশুমি সবজি যেমন কুমড়ো, ভেন্ডি, বেগুন, লঙ্কা, শস্য, টমেটো এবং গাজরের সবজি বীজ কিট দেওয়া হলো, তার খরচ হয়েছে 3,50,00,000 টাকা। এদের মধ্যে দার্জিলিং জেলায় ভূমিধসের কারণে 212 হেক্টর জমির ফসল নষ্ট, ক্ষতিগ্রস্ত হয়েছে। 1,000-এর ওপর কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের জন্য কমলা লেবু, আদা, বড় এলাচ ইত্যাদির চারাও সরবরাহ করা হলো। এরপর এইগুলো কিন্তু শস্য বিমার আওতায় ছিল না। শস্য বিমার আওতায় ধান আছে, আলু আছে, জুট আছে, ভুট্টা আছে, এরকম কিছু আছে। এর সাথে কৃষকদের ধরুন এখন তো পাকা ধান, এখন 2-3 বার ধান হয়, পাকা ধান নষ্ট হয়ে গেছে অনেক কৃষকদের, সেটা অ্যাসেস করা হচ্ছে। ধান কাটা শেষ হয়ে গেলে বাংলা শস্য বিমার আওতায় তারা আগামী জানুয়ারি মাসের শুরুতে টাকাটা পেয়ে যাবেন। বাংলা শস্য বিমা যোজনায় সব ফসলের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার দেয়। এখনও পর্যন্ত 1,13,00,000 কৃষক 3,938 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। এবার আমি আসব এই যে বন্যা নিয়ে। কখনো সিকিমে 14টা হাইডেল পাওয়ার করেছে, জল ব্লক করে দিয়েছে, সব চলে আসছে। জল হলেই দার্জিলিং, নয় কালিম্পং, নয় শিলিগুড়ি, নয় জলপাইগুড়ি, নয় মাটিগাড়া, নয় নকশালবাড়ি, পুরোটা ধ্বংস হয়ে যাচ্ছে। একবার ভেবেছে যে তিস্তাকে ব্লক করে দিয়েছে, এটা অপরাধ নয়, এটা সামাজিক অপরাধ নয়, এটা ক্রিমিনাল অফেন্স নয়। কি করে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিশন দিল? তিস্তার জল দিতে হবে বলে মাঝে মাঝেই চিৎকার করে, তিস্তাটাকে বাঁচাতে হবে এটা নিয়ে তো ভাবে না। এরপরে হচ্ছে আমাদের বাংলা বিশেষ করে নদীমাতৃকার জায়গা, 43% এলাকা প্রতি বছর বন্যায় বিপর্যস্ত হয়, জীবন সম্পত্তির অনেক ক্ষতি হয়। উত্তরবঙ্গের তিস্তা, তোর্ষা, রায়ডাক, সংকোষের মতো নদীগুলোতে ক্যাচমেন্ট এলাকা মূলত প্রতিবেশী দেশ ভুটান ও সিকিমে অবস্থিত। সেখানে ভারী বৃষ্টিপাতের ফলে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার সহ বিভিন্ন জেলায় বন্যা হয়।
বনভূমি, কৃষিজমি ও চা বাগানও ধ্বংস হচ্ছে। কেন্দ্রীয় সরকার উদাসীন। আমরা ইন্দো ভুটান নদী কমিশন করতে বলেছি, তারা আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি। এটা হচ্ছে উত্তরবঙ্গের চেহারা। আর দক্ষিণবঙ্গে বর্ধমান বলুন, বাঁকুড়া বলুন, বীরভূম বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, সব ভেসে যায়। পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, ঝাড়গ্রাম বলুন, মিদনাপুর পূর্ব বলুন, মিদনাপুর পশ্চিম বলুন, ডিবিসির ছাড়া জলে, পঞ্চায়েতের ছাড়া জলে, মাইথানের ছাড়া জলে। আর এই যে গঙ্গা ভর্তি টুবু, কলকাতায় একদিনের জন্য 6 ঘন্টায় চিৎকার শুরু হয়ে গেল, 6 ঘন্টায় জল ক্লিয়ার করে দিলাম পুজোর আগে আমরা। জলটা আপনি ফেলবেন কোথায়? একদিকে 300 মিলিগ্রাম বৃষ্টি, অন্যদিকে বিহারি ইউপিতে যে বৃষ্টিটা হচ্ছে, বাংলাটা হচ্ছে নৌকার মতো। উত্তরাখণ্ডে বৃষ্টি হলে জলটা চলে আসছে গঙ্গা দিয়ে। গঙ্গা তো একটাই, গঙ্গার নামটা কোথাও কোথাও এক একটা নামে কেউ ডাকতে পারে, কিন্তু অরিজিনাল তো গঙ্গা। উত্তরপ্রদেশের বৃষ্টির জলও চলে আসছে গঙ্গা দিয়ে, ফরাক্কা দিয়ে একেবারে আমাদের এখানে। বিহারে বৃষ্টি হলেও আপনারা জানেন চলে আসে ফরাক্কা দিয়ে। বিহারেও অনেক সময় কমপ্লেন করেছে, তাদেরও ওখানে ফরাক্কার জলের জন্য ফরাক্কার ড্রেজিং হয় না বলে তাদেরও প্রবলেম হয়। সুতরাং ম্যান মেড ফ্লাড, যেটা আমি আপনাদের 2009 সাল থেকে বলছি, কারণ তখন আমি রেল মিনিস্টার ছিলাম। কথাটা আমি তখন বলেছিলাম, তার কারণ আমি শুনেছিলাম একটি রেল আস্তে আস্তে ফরাক্কায় পৌঁছতে পৌঁছতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেছে। তখন আমাকে ফোন করা হলো যে এত প্যাসেঞ্জার সব মরে যাবে, কি হবে, ইঞ্জিন তো চলছে না। আমি বললাম মোটা মোটা দড়ি জোগাড় করো, ক্রেন জোগাড় করো, করে ওদের কোনোভাবে টেনে টেনে নিয়ে এসো। তারপরে টেনে টেনে নিয়ে এসেছিলো। তখন ওরা আমাকে বলেছিল এটা ম্যান মেড ফ্লাড। তখন থেকেই কথাটা আমার মাথায় ঢুকেছে, এটা পরিকল্পিত বন্যা। কেন ডিবিসি ড্রেজিং হবে না? তোমরা তোমাদের জলটাকে আটকে রেখে দিচ্ছ, তোমরা তোমাদের রাজ্যে জল দেবার জন্য। আমাদের যখন সেচের প্রয়োজন হয় তোমরা জল দাও না। পুরুলিয়া বাঁকুড়ায় জলের পানীয় জলের প্রবলেম হয়, জল দাও না। আর যখন বেশি জল হয়ে যায় জলটা তখন তোমরা আমাদের উপর ছেড়ে দাও, আমাদের লোকেরা বিপদে পড়ে। মাইথন ড্রেজিং হয় না, ডিবিসি হয় না, পঞ্চায়েত হয় না, ফরাক্কা হয় না। আর প্রবলেমটা ফেস করছে হচ্ছে শুধু বাংলাকে। আর এদের নেতাদের বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, মিথ্যে ফেক নিউজ, মিথ্যে ভিডিও, মিথ্যে তথ্য, এবং এর মধ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকার টোটাল জড়িত। তারা একটা করে এমপিদের এমএলএদের চিঠি দিয়ে দেয়, দিয়ে আরও মিথ্যেটাকে মির্জাফররা আরও বেশি করে কুৎসিত ভাষায় কথা বলে, এবং ইলেকশন আসলে এই চালাকিটা বেশি করে করে। অথচ এত বড় উত্তরবঙ্গে ডিজাস্টার হয়ে গেল, কেউ এসছে, কেউ কথা বলেছে, একটাও 1 পয়সাও দিয়েছে? কিচ্ছু দেয়নি। মনে রাখবেন, দেয় তো এরা নাই। আগে আমি বলিনি, ওটায় আসছি আমি। তার আগে আজকে যে চা পাট্টা দেওয়া হলো 8টা জেলা জুড়ে 3491টি, উত্তরবঙ্গে পাট্টা পেলেন জলপাইগুড়ির 1467টি, আলিপুরদুয়ারের 825টি, দার্জিলিংয়ের 529টি, কালিম্পংয়ের 32টি, কোচবিহারের 138টি, মালদার 435টি, উত্তর দিনাজপুরের 81টি, দক্ষিণ দিনাজপুরের 14 পরিবার। আমাদের সরকার আসার পর থেকে আমরা 6,56,000-এর বেশি পাট্টা দিয়েছি। এর মধ্যে 3,17,000-এর বেশি গৃহপাট্টা, 1,93,000-এর বেশি কৃষি পাট্টা, 49,000-এর বেশি উদ্বাস্তু পাট্টা, 47,000-এর বেশি ফরেস্ট পাট্টা, 39,000টি গার্ডেনে পাট্টাও দেওয়া হয়েছে। এবং 2023 সালের অক্টোবর মাসে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তিস্তার আচমকা জল বেড়ে যাওয়ায় মাল ব্লকের বাগড়াকাটা গ্রাম পঞ্চায়েতের সুন্দরী বস্তির টোটোগাঁও গ্রামের 98টি পরিবারের বাসস্থান ও চাষির জমি বন্যায় ভেসে যায়।
আমরা সেই 98টি পরিবারকেও বিকল্প জায়গায় আমরা পাট্টা দিয়েছি। অন্য কিছু ছেড়ে দিন, কেন্দ্র নির্বাচনের আগে চা বাগান খোলার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, আজ পর্যন্ত কিছু করেনি। আমার ইলেকশন আসলে একই কথা বলবে আর আপনারা লিখেও যাবেন। আর এখন তো টাকা দিয়ে প্রচুর ইউটিউব তৈরি করেছে, যাদের নিজস্ব আইডেন্টিটি কার্ড নেই, অন্য লোককে গিয়ে আইডেন্টিটি জিজ্ঞেস করেন। আর কয়েকটা বিজেপির টাকায় চলে দালাল গদি মিডিয়া। আমরা বাগান বন্ধ চা বাগান 24টা খুলেছি, এতে 22,000 শ্রমিক উপকৃত হয়েছে। এর আগেও 59টা চা বাগান খোলা হয়েছে। চা শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছে, আপনারা জানেন। এছাড়াও বিনামূল্যে রেশন, ভালো করে শুনুন, জল, বিদ্যুৎ, চিকিৎসার বন্দোবস্ত করা, অ্যাপ্রন, ছাতা, জুতো, কম্বল, চা শ্রমিকদের বাড়ি চা সুন্দরী, পাট্টা সবই দেয়া হয়। এছাড়াও 10টি বাস আমরা দিচ্ছি, কয়েকদিনের মধ্যে এসে যাবে। সেই বাসগুলো চা বাগানের বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে, ওরা জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলে যায়। অনেক সময় জন্তু জানোয়ারদের অত্যাচারে তারা হয়তো, অত্যাচার বলবো না, তাদের আক্রমণে হয়তো অঘটন ঘটে যায়। সেই জন্য তাদের নিরাপত্তার জন্য ভেবে 10টি স্পেশাল বাস তৈরি করতে দেওয়া হয়েছে। এটা কয়েকদিনের মধ্যেই এসে যাবে। এসে গেলে আমি আজকেই আগামী অ্যানাউন্স করে দিলাম, কয়েকদিনের মধ্যেই সেটা চালু হয়ে যাবে চা বাগানের বাচ্চাদের জন্য। এবার আপনাদের বলি, আমরা আপনাদের সকলকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই রিচার জন্য। রিচার এত ভালো পারফরমেন্সের জন্য। মাত্র 22 বছর বয়স, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে এবং তাকে আমরা এখানেও গৌতম দেব শিলিগুড়ির মাটির মেয়ে বলে পুরো এখানকার সমস্ত নাগরিকরা মিলে তারা সম্বর্ধনা দিয়েছে, তার বাড়ি পর্যন্ত পৌঁছেও দিয়েছে। আমরাও দিয়েছি, সিএবি আমাকে ইনভাইট করেছিল, সিএবির পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও দিয়েছি। কিন্তু ওর উদ্দেশ্যে আমি একটা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম এখানে করতে চাই। চাঁদ বাগান এখানে আপনাদের আছে, চাঁদমণি বাগান, প্রায় 27 একর জমি আছে। ওটা আমি মেয়রকে বলবো ওটা ক্রিকেট স্টেডিয়াম করবার জন্য, এবং এই ক্রিকেট স্টেডিয়ামটা রিচা ক্রিকেট স্টেডিয়াম করে দেওয়া হোক, যাতে মানুষ ওর পারফরমেন্সটা মনে রাখবে এবং আগামী ভবিষ্যতেও অনেকে এর জন্য অনুপ্রাণিত হবে। 2 হচ্ছে, আমরা আপনাদের বলেছিলাম আমরা মহাকাল মন্দির তৈরি করব। আমরা অলরেডি 17.4 একর জমি পেয়ে গেছি, ক্যাবিনেটে মেনশনও হয়ে গেছে, ক্যাবিনেটে আলোচনাও হয়ে গেছে। মহাকাল মন্দিরের প্রসেস শুরু হয়েছে, কারণ এটা ট্রাস্ট তৈরি করে, প্রথমে একটা ট্রাস্ট তৈরি করতে হয়। আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা যেমন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের পুরোহিতকেও রেখেছি, আমরা মদনমোহন মন্দিরের, কুচবিহারের শিবযজ্ঞ মন্দিরের, জলপাইগুড়ির জল্পেশ মন্দিরের, এছাড়াও সাংবাদিকদের পক্ষ থেকেও তুমি আছো, অংশুমান আছো, প্রেস অ্যাক্রেডিটেশন কমিটির চেয়ারম্যান বিশ্ব আছে, সঞ্জীব টিবরেওয়াল আছে, অনেক থাপা মিরিকের থেকে, দার্জিলিং থেকে আছে, দেন আমি যতটা মনে করতে পারছি। তারপরে গৌতম দেব আছে মেয়র, এছাড়াও দুগার আছে এসজেডি এর চেয়ারম্যান হিসেবে। যতগুলো মনে আছে তাই আমি বলেই দিলাম। তাছাড়াও যেহেতু এখানে অনেকে বিজনেস করে, ডিএম দার্জিলিং, ডিএম এসপি ওই জলপাইগুড়ি কুচবিহার বিভিন্ন কনসার্ন ডিপার্টমেন্টের লোকালি, এছাড়াও হর্ষবর্ধন নিউটিয়া, সত্যম রায়চৌধুরী, রুদ্র চ্যাটার্জি, যাদের এখানে ইন্ডাস্ট্রি আছে এবং চা বাগান আছে, দেবাঞ্জন মণ্ডল অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার ও থাকছে। এছাড়াও আমি গৌতম দেব, অনিক থাপা, সঞ্জীব টিবরেওয়াল, দিলীপ দুগার এবং বিনয় চন্দ্র বর্মন, একজন আদিবাসী রুমা রেশমি একতা, সাংবাদিকদের থেকে অংশুমান,
শ্রী অমিত রায়, এছাড়াও শ্রী বিশ্বজিৎ শঙ্কর ভট্টাচার্য, সেক্রেটারি শিবযজ্ঞ মন্দির কুচবিহার, সেক্রেটারি মহাকাল টেম্পল দার্জিলিং, সেক্রেটারি মদন মোহন টেম্পল কুচবিহার, সেক্রেটারি জল্পেশ শিব মন্দির জলপাইগুড়ি। ডিএমএসপিরা তো থাকবেই। এদের নিয়ে একটা ট্রাস্ট আমরা তৈরি করেছি। এই জমিও তাদের দিয়ে দেওয়া হবে। জমিটা আমরা পয়সায় দিয়ে দিচ্ছি, মানে পয়সা নিচ্ছি না, ফ্রিতে দিচ্ছি। জমি সিলেকশনও হয়ে গেছে এবং এখন যেটা কাজ, ট্রাস্ট তাদের কাজ শুরু করবে এবং হিটকো এটার কনভেনার থাকছে আর চেয়ারম্যান এই কমিটির সিএস থাকছে। সুতরাং আমরা বলি না শুধু, আমরা কাজটা শুরুও করে দিই। প্রসেস হতে যা টাইম লাগবে। 2 হচ্ছে দুর্গা মন্দিরের কাজ শুরু হয়ে গেছে, আপনারা জানেন দুর্গা অঙ্গন প্রসেস শুরু হয়ে গেছে। জগন্নাথ ধাম হয়ে গেছে। এছাড়াও আমরা একটা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে করছি। সেই জমিটা যেহেতু মহাকাল মন্দিরের জমিটা আমরা দিয়ে দিয়েছি, তাই ওটা একটা অন্য জমি আমাদের কাছে আছে। আমরা খোঁজ পেয়েছি যে কাছাকাছি আছে, সেটা দেখে কনভেনশন সেন্টারের জমিটাও আমরা করে দেব। এটা আমার বলার ছিল। আপনাদের যদি এবার কারো কিছু জিজ্ঞেস করার থাকে এই সব সম্পর্কিত, মানে যেটা আমার পক্ষে এম্বারাসিং হবে না, কারণ এখানে আমার সাথে চিফ সেক্রেটারি বা অন্যান্য অফিসাররাও আছে, আপনারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কোয়েশ্চেন করতে পারেন। এবং সেখানে যদি জেলাগুলো যারা আছেন, আমি জলপাইগুড়ি জেলার ডিএমকে, এসপিকে বা যারা প্রত্যেকে ওখানে উপস্থিত আছেন, এমএলএ এমপিরা, জেলা পরিষদ, আমি আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, কালিম্পং থেকে শুরু করে, মিরিক থেকে শুরু করে, সাউথ বেঙ্গলের যেসব জেলাগুলো আছে সব ডিএমএসপিদের অনুরোধ করব, আপনারা অনেকে নতুন দায়িত্বও নিয়েছেন, আমরা যে প্রোগ্রামগুলো অ্যানাউন্স করলাম এগুলো আপনারা ওদের হাতে দিয়ে দিন। কারণ এটা দেবার জন্যই আমার এখানে আসা। আমি এই নিয়ে 3 বার এলাম, কারণ আমাদের যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো কমপ্লিট করে আজকে সেগুলো করা হলো। আপনারা দয়া করে দিয়ে দিন এগুলো নিয়ে। আপনারা এসআইআরের কাজ করুন, আপনাদের আমি আর আটকাবো না। আর ডেভেলপমেন্ট প্রসেস যেমন চলছে, কমিউনিটি কিচেন থেকে শুরু করে বন্যা বিধ্বস্ত অঞ্চলের মানুষরা, যতক্ষণ পর্যন্ত এইগুলো কমপ্লিট না হবে আমি পঞ্চায়েত দপ্তর, পিডব্লিউডি দপ্তর, ডিজাস্টার দপ্তর, ফায়ার ব্রিগেড দপ্তর, অ্যাভিয়েশন দপ্তর, ডিএমএসপি, পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সবাইকে বলবো মানুষের সাথে থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং সব ব্যাপারে সাহায্য করবেন। যখন আমি আপনাদের সাথে দেখা হচ্ছে বলবো নিরপেক্ষভাবে সবাইকে এসআইআর করতেও সাহায্য করবেন। আর যাদের কিচ্ছু নেই মানে কি হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু, আপনারা এক্সটেনশন করেছিলেন আমার পাড়া আমার সমাধান, সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন, যাতে লোককে আত্মহননের পথ বেছে নিতে না হয়। তারা সবাই আমাদের দেশের নাগরিক, জেনুইন নাগরিকরা যেন বঞ্চিত না হয়। সবাই ভালো থাকুন।